ভারতেও তার স্টেটমেন্টও বলতে চেষ্টা করেছে পিপল সেন্ট্রিক, আবার এদিকে বাংলাদেশ তো অনেক আগে থেকেই এই জিনিসটা গত 4 মাস থেকেই বলছে যে কেন একটা দলের সাথে কেন সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত। মেঘ কতটা কাটলো, কাটার সম্ভাবনা কতটুকু, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার পর্যায়ে দুদুভাই বলছিলেন যে আসলে আমাদের কতটা কেটেছে, ভারতের এখানে মাথা ব্যথা অনেক বেশি। স্বামী হায়দার পাটোয়ারি ভাই বলছিলেন যে আসলে এখানে আমাদের খুব আমাদের আসলে কশাসলি আগাতে হবে। এখানে যদি আপনার কাছে স্যার সরাসরি জানতে চাই, আপনি কূটনৈতিক বিশ্লেষক হিসেবে, যে এখনও পর্যন্ত গত 4 মাসে একেবারে 5 আগস্টের পর থেকেই তো ভারতের সাথে বাংলাদেশের একটা বৈরী সম্পর্কের সূত্রপাত এবং এখন এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি যথোপযুক্ত কিনা, ভবিষ্যতে সামনের সময়গুলোতে এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হলো, যখন বর্তমান সরকার ভারতের হাইকমিশনারকে যখন তলব করলো, তখন থেকেই বলা চলে যে দুই দেশ কূটনীতির মধ্যে ফেরত গেল, মানে যেটা খুবই প্রয়োজন ছিল। তার আগে কিন্তু কূটনীতির মধ্যে যাচ্ছিল না, মাঝে মাঝে ঢাকা থেকে কথা হচ্ছিল, আবার দিল্লি থেকে কথা হচ্ছিল, আবার কলকাতা থেকে কথা হচ্ছে, এই ধরনের বিষয় হয়ে যাচ্ছিল। তারপর তো রীতিমতো আগরতলার বাংলাদেশের মিশনের উপর যে হামলা, সব মিলে কূটনীতি হারিয়ে যাচ্ছিল। ওই তলবের মাধ্যমে কূটনীতি ফেরত আসলো এবং এই পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে আবার বলা যায় যে কূটনীতির মধ্যে রইল, তাই তো। এখন কথা হচ্ছে যে আমি যদি যেই স্টেটমেন্টটা তারা দিয়েছে এবং আমাদের দিক থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে এবং বড় আকারে যদি আমি একটু দেখি, তাহলে দুই জনগণ বা জনগণ কেন্দ্রিক পররাষ্ট্র কি বলা হয় নীতি যেন হয়, মানে কোনো দলের সাথে যেন না থাকে, এই জিনিসটা পরিষ্কার হয়েছে মনে হয় দুদিক থেকেই। ভারতেও তার স্টেটমেন্টও বলতে চেষ্টা করেছে পিপল সেন্ট্রিক, আবার এদিকে বাংলাদেশ তো অনেক আগে থেকেই এই জিনিসটা গত 4 মাস থেকেই বলছে যে কেন একটা দলের সাথে কেন সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত। এখন তাই যদি হয়ে থাকে তাহলে কূটনীতির তো একাধিক মাত্রা আছে, সেগুলো আমার মনে হয় চালু করা দরকার। বড় আকারে যেটা চালু করা দরকার, যেহেতু সেখানেই বেশি নেতিবাচক কথাবার্তা হয়েছে, সেটা হলো মিডিয়া। আমি মনে করি যে দুই দেশের মিডিয়া স্পষ্টত খোলাখুলি আলোচনা করা দরকার এবং বাংলাদেশের মিডিয়া স্পষ্টত তাদের বলা দরকার যে কোথায় ঝামেলাটা তারা তৈরি করছে, কেন এত উগ্রবাদ কথা বলছে, কেন এত ফেক নিউজ নিচ্ছে। এটা একেবারে যদি ইন পার্সন করা যায় আরও ভালো, নাহলে যেই টেকনোলজি আছে এটা হাইব্রিডও করা যেতে পারে, এটা আমার মনে হয়। এবং এটা আবার সরকারের কাঠামোর মধ্যে না থাকাই ভালো, কারণ তাহলে আবার এটা ভাববে যে এটা সরকার সাজিয়ে টাজিয়ে করছে। মিস ইনফরমেশনগুলো ভারত দিচ্ছে, এটা কি আন্তর্জাতিক মিডিয়া কি গ্রহণ করছে? আসলে এটা ওটা না, কিছু কিছু গ্রহণ করছে, আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু সেই খবরগুলা প্রচার করছে। এবং আমরা তো দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যেও কিন্তু অনেক কিছু খবর এসেছে, বিশেষ করে মাইনরিটি ইস্যুটা কিন্তু বড় আকারেই এসেছে, এমনকি ব্রিটিশ পার্লামেন্টেও এসেছে। তো আমার কথা হচ্ছে যে কি প্রভাবিত মনে হয় না স্যার অনেকটা ব্রিটিশ পার্লামেন্ট? সেটা বলছি যে তাদের মানে ভারতটা তো একটা বড় দেশ, তার লিঙ্কেজ অনেক বেশি, সেগুলো তারা হয়তো ব্যবহার করতেও পারে। এই জন্য দুই দেশের যেই মিডিয়া, এবং আমি মনে করি এখানে বিদেশি আন্তর্জাতিক যে মিডিয়া তাদেরকে নিয়েও প্ল্যাটফর্মে বসা দরকার। অন্য কথা, মিডিয়ার যে প্ল্যাটফর্ম এটাকে বা মিডিয়া ডিপ্লোমেসি যদি বলি, এটাকে চালু করা। ঠিক একই সাথে মনে রাখতে হবে দুই দেশের মধ্যে আমি যদি কয়েকটা অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা কিন্তু বেশ কাজ করেছে আগেও এবং একজন আরেকজন চিনে। তাদেরও যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় বা শুরু করা যেতে পারে। একইভাবে নারীদের কিন্তু বড় যারা উইমেন্স অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু সহজেই বসে আলোচনা, মানে কথা হচ্ছে যে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যদি মানে বসে একেবারে মানে খোলাখুলি যদি আলোচনা করে বলা যায় যে এই বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি বা এই ভারত আমরা দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি না যে ভারতের যেই অবস্থা এখন হয়ে গেছে, মানে যদি বলা হয় যে উগ্রবাদীর কথা বলা হয়, এমনকি হিন্দুত্বর যে কথা বলা হয়, সেগুলো যদি আমরা খোলাখুলিভাবে তাদের বলতে পারি, তখন সেই জনগণগুলো কিন্তু বুঝতে পারবে যে
আসলেই সমস্যা। এবং স্যার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন এরকমের একটা সংঘাত এই বৈরী সম্পর্কে আরও ঘি ঢেলে দেয়, সেটি হ্যাঁ, ওটাও বোঝা দরকার যে বোঝাই যাচ্ছে যে ওটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের অংশই হিসেবেই আমাদের দেখা দরকার, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটা মাইলেজ পেয়ে যাচ্ছিল, এখন ওটাকে তো থামাতে হবে। মানে যারা রাজনীতি করে তারা ভালোই বুঝবে এটা। আমি কীভাবে থামাবো? আমি থামাবো আরও বেশি বলে, এবং বেশি বলে মোটামুটি কিন্তু সে একটা থামিয়েছে মনে হয় পশ্চিমবঙ্গে আপাতত বিজেপির, যদি বলা হয় তার যে উত্থান ইত্যাদি। তো আমার মনে হয় যে আমরা যদি প্রতিটি প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে সেগুলো বিভিন্নভাবে যদি ব্যবহার করে, তাহলে ওই যে যেটা বললাম খোলাখুলিভাবে যেটা বোঝানো যে আমি একটা ভারসাম্য, একটা পিপল সেন্ট্রিক যে ফরেন পলিসি চাচ্ছি বা রিলেশনশিপ চাচ্ছি, এটা যেন তৈরি করতে পারি, এটা যেন মজবুত হয়। এই যে আলোচনা যেটি আমরা করলাম ভারত বাংলাদেশের যে বৈরী সম্পর্ক, যেই এটিকে যদি এরকমভাবে বলা যায় কিনা স্যার, কৃত্রিম মেঘ সম্পর্কে ভারত যে আসলে কৃত্রিম মেঘ তৈরি করেছে, এই মেঘ আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দুটি কাজ, সংস্কার এবং নির্বাচন, এটিকে বিলম্বিত করছে কিনা বা এটিকে এই মেঘ আড়াল করে দিচ্ছে কিনা? মানে যেটা খেয়াল রাখা দরকার যে সংস্কার শেষ পর্যায়ে কিন্তু ওটা রাজনীতির বিষয়। ওটা আমি মনে করি, আমার যতটুকু ধারণা, ওটা রাজনীতিবিদদের বিষয়। আমি লিখে দিতে পারি যে এই বিষয়ে সংস্কার করতে চাই, কিন্তু সবটাই তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলদের মেনে নিতে হবে না। এটা রাজনীতির বিষয়। এটা হলো, আমি ডাক্তারের ব্যাপারে অনেক কিছু পরামর্শ দিতে পারি, কিন্তু শেষ সময় তো ডাক্তারই দরকার। তো আমার কাছে এটা মনে হয়েছে যত তাড়াতাড়ি, এবং অলরেডি ঘোষণা, ওই ডাক্তারদের উপরে যেন কেমন একটা অনাস্থা আছে। এক্স্যাক্টলি, আমার যতই অনাস্থা থাকুক, ডাক্তারের উপর সমালোচনা থাকতে পারে, ডাক্তাররা অনেক কিছু ঠিক মতন করেনি, অনেক কিছু হতে পারে, কিন্তু যখন কঠিন রোগ হয় আমার কাছে ডাক্তারের কাছে যেতেই হবে। ঠিক মনে রাখতে হবে রাজনীতিবিদ হতে পারে, তাদের সমালোচনা আছে, তাদের অনেক ডেফিসিট আছে, হতে পারে। হয় আমি নিজে রাজনীতিতে নামতে হবে, যে সমালোচনা করে, আমি সবসময় তাই বলি আমার বন্ধুদের যে তোমরা রাজনীতিতে নামো না কেন। আর কেন শেষ সময়টা রাজনীতি, মানে আমি কথা হচ্ছে রাজনীতি বলতে কী বলে, যেই ব্যক্তি জনগণের সাথে রিপ্রেজেন্ট করছে, সেটা তো রাজনীতির একটা অংশ। তো ওটা তো রাজনীতিবিদদের কাজ। তো সেই হিসাবে যত তাড়াতাড়ি, মানে আজকে দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে কথা বলার পরে স্পষ্ট করেছেন যে এই মাসের মধ্যেই ঘোষণা দেওয়া হবে সংস্কারও এবং নির্বাচনের এটা। আমার মনে যত তাড়াতাড়ি রোড ম্যাপটা আসবে, তত আমি মনে করি যে বিদেশি যারা আছেন, এমনকি মনে রাখবে ইনভেস্টার্স, তারাও বুঝতে পারবেন। এখানে একটা জিনিস কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখলাম, যেই কী বলে অফশোর তেলের যে বিডিংয়ে কিন্তু কোনো বিদেশি কেউ কিন্তু বিড করেনি, কেউ আসেনি। হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে সব বিদেশি ইনভেস্টার্সরা কেউ আসবে না যতদিন এই রোড ম্যাপ, নির্বাচিত সরকার যতদিন না আসবে, এক্স্যাক্টলি স্টেবিলিটি যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এখন কথা হচ্ছে যে আমি মনে করি যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে এবার যে এই মাসের মধ্যে দেওয়া হবে, সেটা যখন হবে একেবারে, এবং ওটা মনে রাখতে হবে রাজনীতিবিদদেরই মানতে হবে। এবং কিছু কিছু দল আমি মনে করি যে অলরেডি কি বলা হয় কাজ শুরু করে দিয়েছে। মানে আমাকে যদি বলা হয় অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান, কেন এই লং মার্চ হচ্ছে, যদিও দুদুভাই একটা ধারণা দিলেন, আমি মনে করি এই মোবিলাইজেশন বিএনপির দরকার, নির্বাচনের আগেই দরকার, কারণ আমার তো মোবিলাইজ করতে হবে। এবং এটা একটা ভালো কি বলা হয় বিষয়, যেটাকে নিয়ে জনগণকে মোবিলাইজ করাটা আমি মনে করি কাজে দিবে হয়তো ভবিষ্যতে। তো অন্য কথায় যে আমি ওই সংস্কার কি হবে আমি হয়তো দেখতে চাইবো স্বাভাবিকভাবে, যেই 7-8টা কমিশন করা হয়েছে, 15টা কমিশন, 15টা রেখে আছে, 15টা প্রথম 6টার সংস্কারগুলো করতে চান এই অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা রাইট, এখন কথা হচ্ছে যে এইটা মানতে তো হবে, কারণ এটা তো পার্লামেন্টে তো পাস করতে হবে, এটা তো এমনিতে তো আর কোনোভাবেই কিন্তু বৈধতা পাবে না যতক্ষণ পার্লামেন্ট না বসবে। অন্য কথা রাজনীতিবিদদেরই মেনে নিতে হবে। সেই প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত আমি মনে করি একটা সরকারেরও স্টেবিলিটি এবং দেশেরও আমি মনে করি কাঠামোটা একটু শক্তিশালী হবে।